হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার একটা সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাসটা বেশি দেরি না করেই চলো শুরু করি। প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের পরীক্ষার সিলেবাসটা। তোমাদের সিলেবাসে রয়েছে দেখো, বাংলায় সাহিত্য মেলা থেকে কার দৌড় কত দূর, নোট বই, মেঘ চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের কবিতাটা। এবং মাকু থেকে থাকবে হচ্ছে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায় পর্যন্ত বা পঞ্চম পর্ব পর্যন্ত। আর ব্যাকরণে থাকছে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এবারে দেখে নাও নাম্বার বিভাজনটা। তো এমসিকিউ থাকছে দেখো, গদ্য থেকে একটা, কবিতা থেকে একটা, ব্যাকরণ থেকে 4টে কিন্তু এমসিকিউ থাকছে। আর এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর দাও এরকম কোশ্চেন কিন্তু হচ্ছে গদ্য থেকে 2টো, পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে কিছু থাকছে না। আর সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকেও কিন্তু 2টো থাকছে। আর নির্মিতি অর্থাৎ প্রবন্ধ রচনা কিন্তু 4 নম্বরের একটা থাকবে এবং 3 নম্বরের কিন্তু গদ্য, পদ্য আর সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকে থাকছে। এবারে আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। তো প্রথমেই দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে, তা প্রথম বলেন গ্যালিলিও, কোপারনিকাস নাকি সক্রেটিস? সঠিক উত্তরটা হবে কোপারনিকাস। নেক্সট হচ্ছে স্মৃতিচিহ্ন কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, কামিনী রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। নেক্সট হচ্ছে পঙ্কজ কী ধরনের শব্দ? যৌগিক শব্দ, রুরু শব্দ নাকি যোগরুরু শব্দ? সঠিক উত্তর হবে যোগরুরু শব্দ। এরপরে রয়েছে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়? হ্রস্ব, দীর্ঘ নাকি প্লুত স্বর? সঠিক উত্তরটা হয়ে যাবে হ্রস্বস্বর। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন বানানটি ঠিক? মন্ত্রীগিরি, অধঃপাত নাকি ত্রিনয়ন? সঠিক বানান হবে হচ্ছে অধঃপাত। 6 নম্বর হচ্ছে একটি মৌলিক শব্দের উদাহরণ হলো বাবা, দাশরথী নাকি ঘরোয়া? সঠিক উত্তর হচ্ছে বাবা। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখা যাক পরের প্রশ্ন হচ্ছে 2 দাগে রয়েছে অতি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি, অর্থাৎ আমি কিন্তু এখানে একটু বেশি কয়েকটা প্রশ্ন অ্যাড করে দিয়েছি। তো দেখো প্রথমেই রয়েছে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটিতে কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? যারা অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদের কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটিপির পুরো কথাটি লেখো। এটিপির পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট হচ্ছে অ্যালয় কি? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। অ্যালয় হলো পুরন্দরের তৈরি ধাতু সংকর। মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর এই নতুন অ্যালয়টি তৈরি করেছিলেন। নেক্সট, হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার পেয়েছিল? প্রশ্নটা হচ্ছে মাকুর থেকে। হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া নতুন জামা আর রেশমি ফিতে উপহার পেয়েছিল, আর হোটেলওয়ালা দিয়েছিল ছোট ছোট পুঁতিমুক্ত দিয়ে গাঁথা 2টো সাদা মালা। পরের প্রশ্ন, চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক এক গায়ে এসে থেমে গেছে। পরীদের রানীকে দেখতে কেমন? আরও একটা মাকুর প্রশ্ন। সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক আর কোমরে জাদুঘরের দড়ি জড়ানো। তারপরে দেখো রয়েছে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন। সেটি আসলে কি? শামুক মাংসল পায়ের সাহায্যে চলাফেরা করে, আর চলার গতিকে সহজ করার জন্য তার দেহ থেকে এক বিশেষ তরল নির্গত হয়। এই তরলের জন্যই শামুকের গতিপথে জলীয় চিহ্ন থাকে। তাহলে দেখো এরপরে রয়েছে 3 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান 3। তোমাদের কিন্তু এখানে 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? উত্তর, মেঘ চুরি আইন করে বন্ধ করার জন্য বোস্টন শহরে রাষ্ট্রসংঘের এক আলোচনা সভায় যোগ দিতে আসেন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই সভায় কার্পভ নামে এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বললে তিনি উত্তেজনায় অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে দেখেন এক সুন্দরী মেয়ে তার মাথায় হাত বুলিয়ে সেবা শুশ্রূষা করছে। পরে জানতে পারলেন যে সেই মেয়েটি তার হারিয়ে যাওয়া ভাইয়ের কন্যা অসীমা। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। নেক্সট হচ্ছে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? কবি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতায় যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদেরকেই কবি মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। সমাজের একদল লোভী ও আত্মস্বার্থ সর্বস্ব মানুষ নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়। অপরের মঙ্গলের কথা চিন্তা না করে এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মূঢ় বলেছেন। আর এই মূঢ়েরা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিসৌধে নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ।
এখানে মুড়ো বানানে ময় দীর্ঘও হবে, সেটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। আর তোমরা কিন্তু জানো আমি প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর হোক বা সব ক্লাসেরই কিন্তু পিডিএফ তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন পিডিএফ শেয়ার করবো এই সিলি মিস্টেকগুলো আমি ওখানে ঠিক করে দেবো। আর পিডিএফটা কীভাবে পাবে তোমরা সেটা দেখার জন্য কিন্তু বা সেটা জানার জন্য কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা সেটাও জানতে পারবে। এরপরে দেখো পরের প্রশ্ন, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। মাকুর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার উপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করেছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। নেক্সট, তুমি একটা স্পাই। কোন পরিস্থিতিতে বক্তার কথা মনে হয়েছে? স্পাই শব্দের অর্থ হলো চর, অর্থাৎ যে গুপ্ত সংবাদ আদান প্রদান করে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে আলোচ্য উক্তিটিতে স্পাই বলা হয়েছে অসীমাকে, এবং বলেছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। যখন পুরন্দর চৌধুরী জানান তার রেকর্ড করার নামের সঙ্গে অসীমার নামটাও থাকবে, তখন অসীমা তার নিজের পরিচয় দেয় যে কার্পভের মেয়ে, এবং বলে তার মা বাঙালি মেয়ে। গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃত্তি করেনি, সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। অসীমা চেয়েছিল প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক। এই জন্যে অসীমা জানিয়েছেন যে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। পরের প্রশ্ন হচ্ছে, হোটেলওয়ালাকে কেমন দেখতে, সে সোনাটিয়াকে কীভাবে সাহায্য করেছিল? আমি কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেই আমি এগুলো রেখেছি। এছাড়াও আরও কিছু এক্সট্রা প্রশ্নও রয়েছে, তোমরা ক্লাসটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো এই প্রশ্নটার উত্তরটা দেখে নাও। হোটেলওয়ালার মুখ ভরা ছিল গোফ, আর থুতনি ঢাকা ছিল ছাই রঙের দাড়িতে, দেখে মনে হচ্ছিল যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে। নেক্সট অংশের উত্তরটা হচ্ছে, সোনাটিয়ার খুব খিদে পেয়েছিল, কিন্তু তাদের হাতে কম পয়সা থাকায় হোটেলওয়ালাকে কম খেতে দিতে বলে। হোটেলওয়ালা তাদের পেট ভরে খেতে বলে এবং জানায় পয়সা করে কিছু দিতে হবে না, শুধু হোটেলের কিছু কাজ করে দিলেই হবে, এমনকি তাদের কিছু ঘরে থাকারও ব্যবস্থা হয়। এভাবে হোটেলওয়ালা তাদের সাহায্য করেছিল। নেক্সট হচ্ছে, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। ভীষণ আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজা নদী, দূরে রয়েছে মাঝঝাড়। গ্রামের মাঝে জোড়াদিঘির পাশে তালের সারি। বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়। সকালে পাখির ডাকে দিন ঘোষিত হয়। বছরের নানা সময় নতুন শস্যে চারিদিক ভরে ওঠে। সন্ধেবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান। সকাল হলেই সবাই যে যার কাজে যোগ দেয়। তাহলে এখানেই কিন্তু ছিল মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেগুলোর অ্যান্সার আমি এখানে করে দিয়েছি। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি দিচ্ছি, সবগুলোর অ্যান্সার এখানে দিইনি আমি। পরে আমি যে প্রশ্ন উত্তরের ক্লাসগুলো শেয়ার করবো বা শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। সেখানেও তোমরা কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যেমন এখানে বৃষ্টিমুখর থেকে ঘড়ির কাঁটা, এই লাইনটা ব্যাখ্যা করো। বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যায়? বটতলাতে কেউ নেই। কে বা কারা এসে দেখলো বটতলাতে কেউ নেই? বটতলাতে এসে তারা কি দেখলো? এটা হচ্ছে মাকুর প্রশ্ন। প্রস্তর খসিছে ভূমি প্রস্তর পরে, উক্তির তাৎপর্য লক্ষ্য। এরকম প্রশ্ন কিন্তু তোমরা দেখেছো পরীক্ষায়। যে কটা এখানে প্রশ্ন দিয়েছি সব কটা প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আমি আর বলে দিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রয়োজনে তোমরা ক্লাসটা পজ করে দেখে নিতে পারো, বা আমি যে পিডিএফ শেয়ার করবো তোমরা সেখান থেকেও কিন্তু এগুলো নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে পারো, যাতে পরীক্ষার আগে তোমরা এগুলো দেখে যেতে পারো। আর পিডিএফটা পেতে গেলে তোমাদের কিন্তু করতে হবে আরও একটা ছোট্ট কাজ, সেটা আমি আরেকটু পরে বলছি। এরপরে দেখো রয়েছে হচ্ছে প্রবন্ধ রচনা লেখো, যেটার প্রশ্নমান থাকছে 4। আমি এখানে 3টে দিয়েছি। একটি শীতের দুপুরের অভিজ্ঞতা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আর দেশ ভ্রমণের উপযোগিতা। তার মধ্যে একটার অ্যান্সার আমি এখানে শেয়ার করেছি, যেটা হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এটা তোমাদের বইতেই আছে, ভাষাচর্যায় রয়েছে। তবে তোমরা যদি চাও যে বইয়ের রচনাটা তোমরা লিখবে না, তোমরা সবার থেকে একটু আলাদা লিখবে, তাই জন্য তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে কিন্তু আমি বইয়ের যে হাতে কলমে যে রচনাগুলো রয়েছে বা বইতে যে রচনাগুলো দেওয়া রয়েছে, সেগুলোই আমি নিজের মতো করে আরেকটু সুন্দরভাবে অন্য রকমভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের ক্লাসের বন্ধুদের থেকে তোমাদের লেখাটা একটু আলাদা হয় আর নাম্বারটা তোমরা আরেকটু ভালো পাও। তাহলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানালে তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। এই ছোট্ট কাজটা করার পরেই তোমরা আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে, এবং সাবজেক্ট যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে নিজেদের নাম লিখবে। প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠালেই এই পুরো ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।